আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রমে। প্রিয় শিক্ষার্থী, অনার্স চতুর্থ বর্ষের এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সে আমি সবাইকে স্বাগত জানাবো। ইতোমধ্যে ৩টি ক্লাস অতিবাহিত হয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিবেশগত ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, উন্নয়নের বৈশ্বিক শাসন এবং পরিবেশ রাজনীতি। এই বিষয়ের উপরে আজকে আমরা ক্লাসটি সাজিয়েছি এবং আজকে ক্লাসে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, চতুর্থ বর্ষের আজকের এই আলোচনায় আমি রয়েছি। আমি এম তারিকুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল। শিক্ষার্থী, পরিবেশগত ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, উন্নয়ন, উন্নয়নে বৈশ্বিক শাসন এবং পরিবেশ রাজনীতি, এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা যেখানে বসবাস করছি, আমাদের চারিপাশ এবং আমরা যে নিয়মের মধ্য দিয়ে একটা প্রকৃতিগত একটা বৈচিত্র্যের মধ্য দিয়ে আমাদের সমস্ত দৈনন্দিন সামাজিক, পারিপার্শ্বিক, আর্থসামাজিক কাজগুলো করে যাচ্ছি, তার সাথে উন্নয়ন যন্ত্রণা এবং আমাদের প্রত্যাশিত যে আকাঙ্ক্ষিত যে সমাজ ব্যবস্থাপনা, সবকিছু মিলেই হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা। আমি বলেছি উন্নয়ন যন্ত্রণা। উন্নয়ন কখনো কখনো যন্ত্রণায় রূপ লাভ করে। তো আমরা দেখি যে পরিবেশগত ব্যবস্থাপনা বলতে আমরা আসলে কি বলতে চাচ্ছি। পরিবেশগত ব্যবস্থাপনা, এই ধারণাটি আমাদের মধ্যে একটু পরিষ্কার হওয়া দরকার। ব্যবস্থাপনা বলতে গেলে যে বিষয়টি আসে সেটি হচ্ছে সবকিছুর একটি সার্বিক অবস্থা, এবং এই যে সার্বিক অবস্থা, এই সার্বিক অবস্থা তখনই স্পষ্ট হয় যখন কিনা এখানে ব্যবস্থাগত কিছু বৈশিষ্ট্য বিরাজমান থাকে। প্রিয় শিক্ষার্থী, ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা হচ্ছে আমরা আমাদের সমাজস্থ, আমাদের পরিবারস্থ এবং আমাদের এই যে চারিধারে যে নিয়ামকগুলো রয়েছে প্রকৃতির, সেই নিয়ামকগুলোর সাথে আমাদের মানুষ, সভ্যতা, উন্নয়ন, প্রযুক্তি, এই সব কিছুকে একটি সমন্বয় করে যখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং একটি মসৃণ একটি ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, পরিকল্পনার মধ্য দিয়ে যাচ্ছি, তখনই কিন্তু সেটি ব্যবস্থাপনা। পরিবেশ ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে মানুষ ও পরিবেশের মধ্যবর্তী সম্পদের যে উন্নতি বিধান করে, পরিবেশ ও মানব সমাজ উভয়ের গুণগত মান উন্নত করা যায়। মানুষের ধ্বংসাত্মক পরিবেশের মধ্যবর্তী সম্পর্কের উন্নয়ন করা যায়। আমরা উন্নয়ন যন্ত্রণার কথা বলতে গিয়ে যে কথা বলেছিলাম যে আমরা মানুষ ধ্বংসাত্মক কিছু কর্মসূচির মধ্য দিয়ে আমরা একটি উন্নয়ন কর্মসূচিকে অব্যাহত রেখেছি, ত্বরান্বিত রেখেছি। সেখানে পরিবেশগত ব্যবস্থাপনা যেটি করছে সেটি হচ্ছে মানুষ এবং তার পরিবেশের মধ্যবর্তী যে সম্পদ রয়েছে, সেই সম্পদের উন্নতি বিধান করে পরিবেশ এবং মানুষের একটি গুণগত অবস্থা তৈরি করা। আধুনিক অর্থনৈতিক ও প্রযুক্তিক মানুষের কার্যাবলী পরিবেশ ও মানুষের মধ্যবর্তী সমন্বয় পূর্ণ সম্পর্কে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমরা উন্নয়নের প্যারামিটারে অনেক উন্নত হয়েছি, কিন্তু আমাদের সম্পদ ব্যবস্থাপনা, আমাদের পরিবেশ রক্ষণাবেক্ষণ, এই সব কিছুতে আমরা প্রযুক্তির যে কুফল, সেই কুফলকে কিন্তু আমরা প্রবাহিত করেছি। আমরা অর্থনীতিকে চাঙ্গা করেছি। আমাদের ইকোনমি এখন অনেক একটি মানে বৃহত্তর একটি স্ট্রং একটি এনার্জেটিক একটি ইকোনমি হয়েছে, মডার্নাইজেশন হয়েছে, কিন্তু ডেভেলপমেন্ট প্রকৃতপক্ষে হয়নি। ডেভেলপমেন্ট যদি হতো তাহলে পরিবেশ, মানুষ এবং প্রযুক্তি, এই ৩টি প্রত্যয়ের একটি সমন্বয় থাকতো। সেই অবস্থাটা আমরা অনেক সময় খেয়াল করছি না।
পরিবেশিক ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ ও পরিবেশের মধ্যবর্তী যে সম্পদ রয়েছে, এই সম্পদের উন্নতি বিধান করে। পরিবেশ ও মানব সমাজ উভয়ের গুণগত মান উন্নত করা যায়। আমি বারবার পরিবেশের কথা বলছি, মানব সমাজের কথা বলছি এবং উন্নয়নের কথা বলছি। এগুলো একই প্যারামিটারে সমান্তরালভাবে যদি বহমান থাকে, তাহলে একটি সমাজ হবে এবং সেই সমাজটি হবে পরিবেশগত ব্যবস্থাপনার আঙ্গিকে বিনির্মিত একটি সমাজ। এভাবে দেখা যায় যে মানুষের ধ্বংসাত্মক পরিবেশের মধ্যবর্তী সম্পর্কের উন্নয়ন করা সম্ভব যদি পরিবেশগত ব্যবস্থাপনা করা যায়। পরিবেশিক ব্যবস্থাপনা একদিকে একটি সমাজের আর্থ-সামাজিক বিকাশ এবং অন্যদিকে এর গুণগত অবস্থা বজায় রাখার বিষয়। তাহলে কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি পরিবেশ ব্যবস্থাপনার কতটা প্রাসঙ্গিকতা রয়েছে। পরিবেশ ব্যবস্থাপনা যদি আমরা যথার্থভাবে করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই সমাজ কাঠামো, আমাদের আর্থ-সামাজিক বিনির্মাণ সবকিছুই বিচ্যুত হবে এবং ব্যাহত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনার্স কার্যক্রমের যে ৪র্থ বর্ষে আমি ক্লাসটি নিচ্ছি, এই ক্লাসে আমি পরিবেশ উন্নয়ন বিষয়ক আলোচনায় সবকিছুর মধ্যে একটি সামগ্রিকতা খুঁজে পাওয়ার চেষ্টা করছি এবং আমার শিক্ষার্থী যারা আমার আলোচনা শুনছেন, আপনারাও আপনার পরিবেশের একটি অন্যতম উপাদান। এই পরিবেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সবকিছুই কিন্তু আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে। আমরা জেনে করছি কিংবা না জেনে করছি। তাহলে পরিবেশ উন্নয়নের যে অবকাঠামো, পরিবেশ উন্নয়নের যে শাস্ত্র, সেখানে আমাদের শিক্ষার্থী হিসেবে যথেষ্ট জ্ঞানের জায়গাটা যেমন সমৃদ্ধ করার বিষয় আছে, চর্চার জায়গাটাও সেরকম সমৃদ্ধ করার প্রয়োজন রয়েছে। আমরা একটি এখানে পিরামিড আকৃতির একটি চিত্র দেখতে পাচ্ছি। স্লাইডের এই পিরামিড আকৃতির চিত্রে যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনার কয়েকটি ধাপ। আমি যদি পিরামিডের একদম শীর্ষ জায়গা দিয়ে শুরু করি, তাহলে দেখব পরিবেশগত পদ্ধতিটা কি। পরিবেশগত পদ্ধতি আমি একটি পরিকল্পনা গ্রহণ করলাম পরিবেশকে মানুষ, প্রযুক্তি এবং সভ্যতা এবং এই যে মানুষের মধ্যবর্তী সম্পদকে যে আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করব, নিরাপদে ব্যবহার করব, সেই জন্য আমার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে। লক্ষ্য উদ্দেশ্যটি হচ্ছে আমি মানুষ, সভ্যতা, সমাজ, পরিবেশ এবং প্রযুক্তির একটি সুষ্ঠু ব্যবহার। এই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কিছু কর্মপদ্ধতির দরকার, কিছু প্রণালী থাকতে হবে এবং কার্যপদ্ধতি থাকতে হবে। গৃহীত কার্যপদ্ধতি আমরা পরিবেশগত হিসাব পরীক্ষা করে, সেটার ফিজিবিলিটি টেস্ট করে, সেটার বাস্তবতা নিরীক্ষা করে, তারপর আমরা একটি পদ্ধতি নিয়ে আমরা অগ্রসর হব এবং এই পদ্ধতিটি গ্রহণ করার পর পরিবেশগত তার হিসাব পরীক্ষা করতে হবে। এটা কি আসলে অ্যাকসেপ্টেবল? এটা কি টেকসই হচ্ছে? এর আবশ্যকতা পরবর্তীতে এটি আবার ক্ষতিকারক হবে কিনা? এই প্রাসঙ্গিকতা বিবেচনা করার পরে তারপর আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং প্রয়োজনে এই ব্যবস্থা পুনরাবৃত্তি করতে পারি, প্রয়োজনে এই ব্যবস্থা পরিবর্তনও করতে পারি এবং এই যে আমরা যে কাঠামোগতভাবে অগ্রসর হচ্ছি, এই উদ্দেশ্যটা কিন্তু আমাদেরকে খুলে বলতে হবে এবং এটি কিন্তু তুলে ধরতে হবে। কিরকম? যে আমরা যদি সচেতন না হই, আমরা যদি সমাজস্থ যে অ্যাক্টর গুলো রয়েছে, তাদেরকে যদি আমরা এই পরিবেশ কাঠামোর মধ্যে এনে তাদেরকে যদি অ্যাওয়ার করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সমস্ত সম্ভাবনা এবং সমস্ত প্রত্যাশা, কর্মপ্রয়াস কিন্তু ব্যাহত হবে। শিক্ষার্থী, এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। আচ্ছা, পরিবেশগত ব্যবস্থাপনার যে বৈশিষ্ট্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কর্মপদ্ধতি আমরা গ্রহণ করলাম এবং এই কর্মপদ্ধতিগুলো আমরা কিভাবে গ্রহণ করব এবং কেন গ্রহণ করব, কাদের জন্য সেটি প্রযোজ্য হবে। পরিবেশগত ব্যবস্থাপনা সব সময় যেটি লক্ষ্য করতে পারি সেটি হচ্ছে জনকল্যাণমূলক। অর্থাৎ যেকোনো পরিবেশগত ব্যবস্থাপনাই অবশ্যই জনকল্যাণমূলক হবে এবং জনস্বার্থে
নিবেদিত হবে এবং এটি যথাযথ ব্যবস্থাপনা থাকতে হবে। তার কারণ হচ্ছে পারফেকশন যদি না আসে তাহলে সেখানে বিচ্যুতি ঘটবে এবং সামান্য ত্রুটির কারণে সমগ্র পরিবেশগত ব্যবস্থাপনায় হুমকির সম্মুখীন হতে পারে। সমস্ত ত্রুটি আমাদেরকে ম্লান করে দিতে পারে আমাদের সেই সৎ উদ্দেশ্যকে। আমি একটি বাঁধ নির্মাণ করছি পরিবেশগত সংরক্ষণের জন্য এবং সেই বাঁধ নির্মাণ করার জন্য যে কাঁচামাল আমরা ব্যবহার করলাম এবং সেখানে যে প্রযুক্তি ব্যবহার করলাম, নির্মাণ করার জন্য যে কৌশল ব্যবহার করলাম, সেটি যদি আধুনিক এবং যদি টেকসই না হয়, তাহলে এই বাঁধ নির্মাণের ফলাফল কিন্তু আমাদের জন্য সুখকর হবে না এবং সেটি কিন্তু স্থায়ী হবে না। এবং এই পরিবেশ ব্যবস্থাপনার আরেকটি বিষয় হচ্ছে পরিবেশ বিকাশ। আমরা আমাদের চিন্তা চেতনার মধ্যে যদি আধুনিকতা না থাকে, আমাদের যদি প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা না থাকে, মানুষ এবং পরিবেশের ভিতরে যে একটি সম্পদের সুষম বন্টন এবং সুষম ব্যবস্থাপনা না থাকে, তাহলে পরিবেশগত বিকাশ হবে না। কাজেই পরিবেশের বিকাশ আমাদের চর্চায় রেখে আমাদের মনস্তত্ত্বে এটির প্রভাব কিন্তু ফেলতে হবে। কল্যাণধর্মী ব্যবস্থাপনা। আমরা যে ব্যবস্থাপনাটাই করব সেটি হচ্ছে অবশ্যই নির্দ্বিধায় কল্যাণধর্মী হতে হবে। কল্যাণধর্মী ব্যবস্থাপনা না হলে সেই পরিবেশ ব্যবস্থাপনা ব্যাহত হবে। কার্যত তার যে ফলাফল সেটি কিন্তু আমরা ভোগ করতে পারব না, আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করতে পারবে না। স্থানীয় পরিবেশগত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা। বিষয়টি হচ্ছে যে আমরা যে ব্যবস্থাপনা গ্রহণ করি সেটি কিন্তু আঞ্চলিকভাবে গ্রহণ করি, স্থানীয়ভাবে গ্রহণ করি, আন্তর্জাতিকভাবে গ্রহণ করি। তাই না? এই যে প্রাসঙ্গিকতা, ভৌগোলিক অবস্থা, আবহাওয়া, জলবায়ু এর সাথে সামঞ্জস্য রেখে আমাদের সংস্কৃতি, আমাদের আচার, আমাদের সমাজ ব্যবস্থাপনা এর সাথে সঙ্গতি রেখে আমাদের এই পরিবেশগত ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ করতে হবে। এটি আঞ্চলিক পর্যায়ে হতে পারে এবং সেটি অবশ্যই স্থানীয় পর্যায়ে হতে হবে। এবারে যে বিষয়ে আলোচনা করছি সেটি হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নের বৈশ্বিক কৌশল কি হতে পারে। আচ্ছা, এই বিষয়ে আমরা খেয়াল করে দেখেছি যে বৈশ্বিক কৌশল যে কথাটি বললাম কিছুক্ষণ আগে, স্থানীয় পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে, এই ধাপে এসে কিন্তু আমরা দেখছি একটি বৈশ্বিক কৌশল। অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনা এবং উন্নয়ন কাঠামোটা এমন হতে হবে সেটি কোনো অঞ্চল, সেটি স্বল্প সময় বা সেটি কোনো একটি বিশেষ সম্প্রদায়ের জন্য ভেবেচিন্তে হবে না। কারণ পরিবেশের প্রভাব সামগ্রিকভাবে গোটা পৃথিবীব্যাপী বিরাজমান থাকে, বহমান থাকে। কাজেই এই পরিবেশগত ব্যবস্থাপনা মানুষ, পরিবেশ, প্রযুক্তির সম্পদ ব্যবহারের যে জায়গাটি সেটি কিন্তু অবশ্যই বৈশ্বিক হতে হবে। আর তার জন্য যে গৃহীত কৌশলগুলো সেগুলো হচ্ছে পরিবেশ কেন্দ্রিক বৈশ্বিক শাসন। আমরা যে কার্যক্রমগুলো গ্রহণ করব, যে পদক্ষেপগুলো আমাদের সমাজে বিরাজমান রয়েছে কিংবা সেগুলোকে যদি পরিবর্তন করতে হয়, পরিমার্জন করতে হয়, তাহলে সেটি যেন আন্তর্জাতিক মানসম্মত হতে হয় এবং সেখানে যেন আন্তর্জাতিক যে অ্যালায়েন্স সেখানে যেন সেটি সমর্থিত হয়। কারণ আপনি, আমি কিংবা আমরা ৫ টি দেশ মিলে যদি এরকম একটি কৌশল গ্রহণ করলাম এবং সেই কৌশলটি যদি পরিবেশবাদী না হয়, পরিবেশ বিরুদ্ধ হয় কিংবা যেকোনো কারণে তার প্রেক্ষিতে যদি অন্য কোনো রাষ্ট্রের জন্য ক্ষতিকারক হয়, তবে সেটি কিন্তু পরিবেশ ব্যবস্থাপনার নেতিবাচকতা, উন্নয়ন কাঠামোতে পরিবেশ ব্যবস্থাপনার বৈশ্বিক শাসনের জন্য এটি কিন্তু করা যাবে না এবং সেটি পরিবেশ কেন্দ্রিক যে চিন্তা, পরিবেশ কেন্দ্রিক যে রাজনীতি সেটিকে প্রভাবিত করে। আচ্ছা, এবার পরিবেশ কেন্দ্রিক যে ব্যবস্থাপনা সেখানেও অবশ্যই এই কথাগুলো একই রকম হয়ে যাচ্ছে। পরিবেশ কেন্দ্রিক ব্যবস্থাপনায় অবশ্যই উন্নয়ন এবং ব্যবস্থাপনায় বৈশ্বিক কাঠামোর আঙ্গিকে বিবেচনা করতে হবে। একটি দেশ পারমাণবিক চুক্তি করছে, পারমাণবিক বিস্ফোরণ করছে কিংবা পরমাণু বিষয়ক গবেষণা করছে এবং তার ফলে তারা যে উন্নয়ন, এনার্জি রিসোর্স, এনার্জেটিক যে কার্যক্রমগুলো করছে তার ফলশ্রুতিতে পার্শ্ববর্তী রাষ্ট্রে তার প্রভাব কি পড়তে পারে সেটিও কিন্তু বিবেচনা করতে হবে। আমরা যখন তাপ বিদ্যুৎ কেন্দ্র কিংবা রামপাল বিদ্যুৎ কেন্দ্র, কয়লা কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্র এইগুলো তৈরি করার জন্য আমরা যখন প্রয়াস চালাচ্ছি সরকার, একই সাথে জনগণও কিন্তু এর বিরুদ্ধে কি নেতিবাচক প্রভাব পড়তে পারে সেটি সরকারের কাছে
তুলে ধরছে এবং ফলে একটি বার্গেন ইস্যু তৈরি হচ্ছে। কাজেই এই যে বার্গেন ইস্যু সেটি কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবিত করেছে। তার কারণ হচ্ছে আমরা যুক্তি হিসেবে দেখাচ্ছি সুন্দরবনের ভয়াবহতার কথা। কিন্তু এটিও বা কতটা যুক্তিসঙ্গত এবং এর ফিজিবিলিটি টেস্ট কতখানি যথার্থ হয়েছে সে সম্পর্কেও কিন্তু একটি আ পূর্ণাঙ্গ ব্যবস্থা থাকতে হবে। তবেই হবে একটি পরিবেশ কেন্দ্রিক ব্যবস্থাপনা এবং এর প্রেক্ষিতে যখন সরকার এবং জনগণের প্রত্যাশিত একটি আম অবস্থায় গিয়ে উন্নয়ন কাঠামোটি ত্বরান্বিত হবে, তখন আমরা ধরে নিব সেটি হচ্ছে প্রত্যাশিত একটি উন্নয়ন পরিকল্পনা এবং প্রত্যাশিত একটি পরিবেশ কেন্দ্রিক ব্যবস্থাপনা। সুশাসন এবং পরিবেশ। আমরা সুশাসনের কথা বলি, আমরা গভর্নেন্স এর কথা বলি, তাই না? তো এই যে গভর্নেন্স এবং সুশাসনের কথা বলি, এখানে আমরা একটি কাঠামো ইমাজিন করতে পারি। গত ২-২.৫ যুগ পর্যন্ত এই সুশাসন চিন্তক যে আমাদের রাজনীতি প্রবাহিত হয়েছে, সেখানে আমরা ট্রান্সপারেন্সির কথা বলি, আমরা অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, আমরা ল অ্যান্ড অর্ডারের কথা বলি, সবকিছু মিলেই তো আমাদের সুশাসন, তাই না? এই সুশাসনের মধ্যে নেতিবাচকতা নেই। তার কারণ হচ্ছে কল্যাণমূলক একটি চিন্তা থেকেই সুশাসন যে যে ভাবনা সেটি কিন্তু রাষ্ট্র কাঠামোতে প্রতিস্থাপিত হচ্ছে। তাহলে পরিবেশ, কল্যাণ, জনগণ, সরকার, প্রযুক্তি, উন্নয়ন এর মধ্যে কোথায় আমরা নেতিবাচকতা খুঁজে পাচ্ছি? কোথাও কোনো নেতিবাচকতা নেই। তাহলে সঙ্গত কারণেই আমরা এই কথা বলতে পারি যে সুশাসন এবং পরিবেশ এই কেন্দ্রিক ভাবনাটি যেন সমস্ত উন্নয়ন পরিকল্পনায় প্রভাবিত করে। উন্নয়ন পরিকল্পনার ভিতরে তার যেন আমরা রেশ দেখতে পাই এবং সুশাসন এবং জনকল্যাণ যে কথাটি এইমাত্র বললাম যে আমাদের কল্যাণ কাঠামোটি হবে জনকল্যাণ এবং এই জনকল্যাণমূলক যদি হয় তবে সেটি সুশাসনকে প্রভাবিত করবে, সুশাসনকে ইন্ডিকেট করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি সুশাসন ও বর্জ্য ব্যবস্থাপনা। আচ্ছা, বর্জ্য ব্যবস্থাপনা যে কথাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্জ্য কিরকম হতে পারে? আমরা কেমিক্যাল বর্জ্যের কথা চিন্তা করতে পারি। আমরা ভেষজ বর্জ্যের কথা চিন্তা করতে পারি। আমরা উদ্ভিজ বর্জ্যের কথা চিন্তা করতে পারি। আমরা আমাদের সমাজস্থ যে পরিবারস্থ যে রিসাইকেলিং সেটি যথার্থভাবে আমরা পালন করতে পারি না। আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলেও দেখছি সেখানে বর্জ্য উৎপাদিত হচ্ছে। তাহলে এই যে বর্জ্য উৎপাদিত হচ্ছে, লট অফ গার্বেজ, এগুলো ইলেকট্রিক গার্বেজ হচ্ছে, কেমিক্যাল গার্বেজ হচ্ছে, টেকনোলজিক্যাল গার্বেজ হচ্ছে, এগুলো তো সহসা নষ্ট হয়ে যাচ্ছে না। তাহলে সেখানে যেটি করতে হবে সেটি হচ্ছে রিসাইকেল করতে হবে সেগুলোকে রিইউজ করতে হবে, রিফাইন করতে হবে, রিডিউস করতে হবে ব্যবহারের দিক থেকে। এই যে রিনিউয়েবল যে এনার্জেটিক সাপোর্ট সেটিও আমাদের ইমপ্রুভ করতে হবে। তাহলে বর্জ্য ব্যবস্থাপনাটি ভীষণ গুরুত্বপূর্ণ। বর্জ্য ব্যবস্থাপনাটি যদি করা যায় তাহলে উন্নয়ন কাঠামোতে সেটি একটি সর্বাত্মক ইতিবাচক একটি প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো। আন্তর্জাতিক কল্যাণের কথা বিবেচনা করে সুশাসন এবং আন্তর্জাতিক কল্যাণ এটি হতে হবে অবশ্যই পরিবেশ ব্যবস্থাপনা ও উন্নয়নের বৈশ্বিক কৌশল। আমরা পৃথিবীতে একটি গ্লোবাল ভিলেজের মধ্যে সবাই রয়েছি, তাই না? আমরা কোনো রাষ্ট্র মানচিত্রের দিকে তাকালে বৃহত্তর রাষ্ট্র, কোনো রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্র। বৃহত্তর রাষ্ট্রটি ক্ষুদ্র রাষ্ট্রটিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেও যেমনি চলতে পারে না, একইভাবে ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষেও বৃহত্তর রাষ্ট্রের যে সহযোগিতা ছাড়া কিন্তু চলা সম্ভব নয়। কাজেই আন্তর্জাতিক কল্যাণ বিবেচনা করেই সমস্ত ব্যবস্থা নিতে হবে। আমরা যদি কেবল উন্নয়নের কথা ভেবে সমৃদ্ধির কথা বলে টেকনোলজি এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের দিকে মনোনিবেশ করি, আমরা যদি এনভায়রনমেন্টাল যে কোহেশন, এনভায়রনমেন্টাল যে সার্কামস্ট্যান্সেস সেগুলোর প্রতি যদি আমরা মনোযোগী না হই, তাহলে ওই ডেভেলপমেন্ট বলেন আর ওই প্রযুক্তি বলেন কোনো কিছুই আপনার জন্য সার্বিক অর্থে আপনার প্রজন্মের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য সহায়ক হবে না, মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে। কাজেই আন্তর্জাতিক কল্যাণের কথা বিবেচনা করে
পরিবেশ ব্যবস্থাপনা গড়ে উঠতে হবে। সুশাসন ও ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন। আমি শেষ দিক দিয়ে শুরু করি। পলিটিক্যাল যে ওয়েলফেয়ার সেটির কথা বলা হয়েছে। পলিটিক্যাল স্ট্যাবিলিটি না থাকলে গভর্নেন্স স্ট্যাবল হয় না। সেখানে ডেমোক্রেসি বলেন, সেখানে প্রোডাকশন বলেন, সেখানে গুড গভর্নেন্স বলেন, কোনো কিছুই পারফেকশন থাকে না, কোনো কিছুই যথার্থভাবে পরিচালিত হয় না। কাজেই সামাজিক, অর্থনৈতিক যে এবং রাজনৈতিক যে অবকাঠামো, সেটি অবশ্যই আম পরিবেশ আ বান্ধব হতে হবে এবং আমাদের ইকোসিস্টেমকে ইকোসিস্টেম সাপোর্টিভ হতে হবে। আমাদের ইকোসিস্টেম সাপোর্টিভ যদি না হয়, আমরা যদি প্রকৃতিকে অবজ্ঞা করে, আমরা যদি টেকনোলজি নিয়েই থাকি, আমরা মহাশূন্যে পরিভ্রমণ নিয়ে ভাবি, আমরা মহাশূন্যে নিয়ন্ত্রণ করতে থাকি, মহাশূন্য সেটিও তো প্রকৃতিরই অংশ। তার প্রতিও আমাদের নির্দয় আচরণ করলে চলবে না। আমরা খামখেয়ালি আচরণ করলে প্রকৃতি তার রিভেঞ্জ নিবেই। কাজেই পরিবেশ ব্যবস্থাপনা এবং উন্নয়ন একেবারে কোর অর্থেই বৈশ্বিক কৌশল দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। বৈশ্বিক কৌশলটা যদি অবশ্যই সুশাসনকে যথার্থভাবে পালনের মধ্য দিয়ে, সুশাসনকে যথার্থভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে যদি করা যায়, তবে সেটি পরিবেশ ব্যবস্থাপনায় পজিটিভ একটি ইমপ্যাক্ট করবে। পরিবেশগত রাজনীতি নিয়ে আমাদের এখন আলোচনা। আচ্ছা, পরিবেশগত রাজনীতি নিয়ে আপনারা কি ভাবছেন? আমরা রাজনীতি করি, রাজনীতি আমাদের একটি নিয়ামক সত্তা। আমরা রাজনীতির বাইরে কেউই নাই, তাই না? আমরা জন্মগতভাবেই রাজনৈতিক জীব। তাহলে এই যে জন্মগতভাবে আমরা রাজনৈতিক জীব, তার সাথে পরিবেশগত ভাবটা কেন এলো? কারণ হচ্ছে আমরা রাজনীতি করি কল্যাণের জন্য, জনগণের জন্য, শান্তির জন্য, শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, নিরাপত্তার জন্য। এবং এই যে কৌশল, রাজনীতি করার যে কৌশল, সেই কৌশলটিও কিন্তু অন্য যেকোনো শাস্ত্র থেকে আলাদা হয়ে থাকে। আজকে প্যান্ডেমিক সিচুয়েশনে যে পলিটিক্যাল যে স্ট্যাবিলিটি এবং পলিটিক্যাল অ্যালায়েন্স যে কতখানি গুরুত্বপূর্ণ, এটি হয়তো কেউ ইতিমধ্যে অনুমান করেছেন। গোটা বিশ্বব্যাপী যখন কোভিড যে সংকট বিরাজমান রয়েছে, সেখানে একটি পলিটিক্যাল যে গোল, পলিটিক্যাল যে একটা ফ্রেমওয়ার্ক থাকা দরকার, হাউ টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন অফ কোভিড অ্যাফেকশন, সেই জায়গাটা থেকে আপনারা যদি চিন্তা করেন, তাহলে পলিটিক্যাল অ্যালায়েন্স ছাড়া এই ধরনের মাস ক্রাইসিস মিটিগেট করা কখনোই সম্ভব নয়। কাজেই মাস ক্রাইসিস মিটিগেটের যে ভাবনাটার কথা বলছি, সেটির সাথে পরিবেশ কেন্দ্রিক যে একটি নেতিবাচক অবস্থা, একটি দৈন্য অবস্থা, পরিবেশের সাথে যে একটি আক্রমণাত্মক যে ভাব আমাদের মানুষ এবং সমাজের মধ্যে বিরাজমান রয়েছে, রাষ্ট্রগুলো পরিবেশকে যে ক্ষতবিক্ষত করছে, সেখানে রাজনৈতিক কৌশলের প্রয়োজন রয়েছে। রাজনৈতিক কৌশল এবং রাজনৈতিক ব্যবস্থাপনা ছাড়া পরিবেশগত উন্নয়ন কখনোই কোনোভাবেই সম্ভব নয়। এই যে রাষ্ট্রের কথা বলি, রাষ্ট্রের শাসকের কথা বলি এবং রাষ্ট্রে যে বিভিন্ন অর্গান রয়েছে, অ্যাক্টর রয়েছে, অর্গানাইজেশন রয়েছে, সমস্ত অর্গান এবং অর্গানাইজেশন এবং অ্যাক্টরস গুলো যদি একত্রিত হয় এবং যদি একটি প্রিন্সিপালকে, তাদের মৌলিক প্রিন্সিপালকে তারা যদি মেনে নিতে পারে, সেটি হচ্ছে কার্বন নিঃসরণ আমরা কমিয়ে দিব। তাহলে কি হবে? গ্লোবাল ওয়ার্মিংটাকে হয়তো কন্ট্রোল করা যাবে এবং একই সাথে গ্লোবাল ওয়ার্মিং কন্ট্রোল করার জন্য আরও কি পদক্ষেপ গ্রহণ করা যায় পরিবেশগত, সেগুলো নিয়ে যদি ইন্টারন্যাশনালি তারা একটি কনসেনসাসে আসে এবং যদি তারা এক জায়গায় সম্মিলিত হয়, একটি মতের উপরে তারা যদি নিবিষ্ট হয়, তাহলে পরিবেশগত উন্নয়ন করা সম্ভব। আর সেটি কি রাজনীতি ব্যতিরেকে সম্ভব? অবশ্যই নয়। কাজেই আমরা রাজনীতির বাইরে কেউই নয় এবং এই পরিবেশগত সংকট মোকাবেলা করার জন্য এনভায়রনমেন্টাল পলিটিক্স ইম্পর্টেন্ট। কাজেই আমরা কি ভাবছি, হোয়াট ইজ আওয়ার এনভায়রনমেন্টাল পলিটিক্স, সেই সম্পর্কে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। পরিবেশগত রাজনীতিতে আমরা বিভিন্ন সময় প্রভাব লক্ষ্য করেছি যে পরিবেশগত রাজনীতির যে
কাঠামো, সেই কাঠামোতে আমরা লক্ষ্য করেছি যে পরিবেশগত রাজনীতি গ্রহণ করতে গিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমি খুব সংক্ষেপে কিছু আলোচনা এখানে অন্তর্ভুক্ত করেছি। আমি দেখাতে চেষ্টা করেছি যে পরিবেশগত ভাবনাটি আমাদের মধ্যে কিন্তু কাঠামোগতভাবে বা আনুষ্ঠানিকভাবে এসেছে মাত্র কয়েক দশক আগে, ৫ দশক আগ থেকে। কিন্তু তার পূর্বে থেকেই এর যে ভয়াবহতা বা এর যে আবশ্যিকতা পরিবেশগত উন্নয়ন সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সেটি কিন্তু উপলব্ধি করেছে। শিল্প উন্নয়নের পর থেকে, শিল্প বিপ্লবের পর থেকে যখন দেখলাম পৃথিবীব্যাপী যে উন্নয়ন পরিকল্পনা হচ্ছে, উন্নয়ন কার্যকাঠামোতে সমৃদ্ধি সূচিত হয়েছে, সাথে, সাথে কিছু obstacle ও কিন্তু ধরা দিয়েছে। আর তার প্রেক্ষিতেই বায়ু দূষণ রোধে ব্রিটিশ সরকার ১৮৬৩ সালে অ্যালকেলি অ্যাক্ট নামে একটি আইন পাস করে এবং এই আইন পাস করার এটি ছিল প্রথম ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত পরিবেশগত উন্নয়নের জন্য প্রথম কোনো আইন, এবং সেটি করা হয়েছে শিল্প বিপ্লবের পরবর্তীতে, যখন দেখা গেল যে পরিবেশগত যে বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে তার প্রেক্ষিতে কিন্তু তারা এটি গ্রহণ করেছিল। পাশাপাশি দেখতে পাচ্ছি পরিবেশ বিপর্যয় রোধ করতে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন এবং অন্যান্য সংগঠনের অনুপ্রেরণায় ১৯১৬ সালে ন্যাশনাল পার্ক সার্ভিস নামে একটি সংগঠন, একটি ব্যবস্থা তারা গ্রহণ করেছিল। আমরা উইড্রো উইলসনকে দেখছি মার্কিন প্রেসিডেন্টকে একটি কর্মসূচি হাতে নিয়েছে। আল গোরকেও আমরা দেখেছি এই ধরনের কর্মসূচি তিনি যদিও মার্কিন প্রেসিডেন্ট ছিলেন না, কিন্তু মার্কিন রাজনীতিতে তার প্রভাব ছিল। এরকম মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তারকারী বিভিন্ন ব্যক্তিবর্গকে আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন সময় তারা পরিবেশগত ব্যবস্থাপনার জন্য তারা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করেছেন। এই যে আন্তর্জাতিক পর্যায়ে যে ব্যবস্থা ১৯১৬ সালে ন্যাশনাল পার্ক সার্ভিস গ্রহণ করেছেন, সেটি এখন থেকে ১০৫ বছর আগের কথা। তাহলে ১০৫ বছর আগে তারা এই ব্যবস্থাটি গ্রহণ করেছে। ২২ এপ্রিল ১৯৭০ সালে প্রথম ধরিত্রী দিবস পালন করা হয়। তাহলে বুঝতে পারছি যে কথাটি বললাম, আজ থেকে ৪-৫ দশক পূর্ব থেকে একটি কাঠামোগতভাবে পরিবেশ ব্যবস্থাপনার যে প্রভাব পড়ছে তার প্রেক্ষিতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এবং সেটি ১৯৭০ সালে ধরিত্রী সম্মেলন আমরা লক্ষ্য করছি। ১৯৭২ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে প্রথমবার বৃহত্তর পরিবেশে বিশ্ব রাজনীতির যে বড় বৃন্দ রয়েছেন তাদের সমন্বয়ে ন্যাশনাল কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট অনুষ্ঠিত হয় ১৯৭২ সালে। ৭০-এ দেখলাম ধরিত্রী দিবস পালন হচ্ছে, ৭২-এ সে স্টকহোমে আমরা দেখতে পেলাম যে সেখানে একটি বড় নেতৃবর্গের, বিশ্বের নেতৃবর্গদের সমন্বয়ে একটি তারা কর্মসূচি গ্রহণ করলো, যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। কেন এগুলো করা হচ্ছে? কারণ ইতিমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই যে পরিবেশের ভয়াবহতা সেটি সম্পর্কে কিন্তু আমরা লক্ষ্য করেছি। শিক্ষার্থী, যে এভাবে পরিবেশ ব্যবস্থাপনা এবং তার রাজনীতির যে ধারাবাহিকতা, সেখানে যে কর্মসূচিগুলো সেগুলো কিন্তু অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত। ১৯৭৯ সালে প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হলো, প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন 1979। 1980-তে আর্থ ফার্স্ট নামে একটি সংগঠন গড়ে উঠেছে। ১৯৯২, ১৯৯৭, ২০০২ সালে বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৫ সালে কিয়োটো সম্মেলন হলো, এজেন্ডা 21 হলো এবং কার্বন নিঃসরণের পরিমাণ কি হবে সেই সম্পর্কে একটি প্রেসক্রিপশন দেয়া হলো। কার্বন ট্রেডিং সম্পর্কে সেখানে একটি আলোচনা হলো এবং একটি পদক্ষেপ গ্রহণ করা হলো। ২০১২ সালে আবারও রিওতে রিও 20+ সম্মেলন অনুষ্ঠিত হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরিবেশগত যে উন্নয়ন সেটি রক্ষা করার জন্য যে বৈশ্বিক পদক্ষেপ সেটি কিন্তু আমরা চলমান দেখছি। কাজেই বিষয়টি অত্যন্ত পরিষ্কার যে রাজনীতি যারা করে তাদেরকে রাষ্ট্র নিয়ে ভাবতে হয় এবং এই রাষ্ট্র শুধু একটি রাষ্ট্র নিয়ে ভাবলেই চলে না, গোটা বিশ্বকে নিয়ে ভাবতে হয়।
কাজেই বিশ্ব রাজনীতিতে পরিবেশ একটি মৌলিক বিষয়। যুদ্ধের থেকেও এখন পরিবেশগত সমস্যাটি তার থেকেও বেশি তাৎপর্যপূর্ণ। যারা এই বিষয়টি, এই বাস্তবতাটি যত আগে উপলব্ধি করবে, পৃথিবীর জন্য তত বেশি মঙ্গলময় হবে। আমরা এখন যে রাজনীতিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেট্রোলিয়াম পদার্থের রাজনীতি। একটি স্লাইড আমরা এখানে প্রদর্শিত করেছি এবং সেই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পিকচার এখানে দেয়া হয়েছে। পিকচার দুটির বাম দিকে রয়েছে পৃথিবী তেলে ভাসমান, ডান দিকে রয়েছে দুটো দেশের দুজন শাসক, একজন ধারণা করছে একজন সৌদি আরবের শাসক কিংবা কুয়েতের শাসক, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে তেল সমৃদ্ধ দেশ সেই দেশের শাসকের হাতে একটি তেল উত্তোলনের জন্য যে ব্যবস্থা সেটি, আরেকটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসকের হাতে। এবং পরস্পর বিরোধী একটি অবস্থান এবং দাম্ভিকতা এবং একটি দ্বন্দ্বমূলক একটি আচরণ তাদের চেহারায় লক্ষ্য করা যাচ্ছে। এখানে যে দ্বন্দ্বমূলক আচরণটি সেটি আমাদের আলোচনার বিষয়। রাজনীতি তো কৌশল, তাই না? রাজনীতি দ্বন্দ্ব নিয়ে আলোচনা করে, দ্বন্দ্ব নিরসন নিয়ে আলোচনা করে, শান্তি নিয়ে আলোচনা করে এবং পিস কিভাবে স্ট্যাবলিশ করা যায়, পিস কিভাবে প্রিভেল করতে পারে আর্থে, সেটি নিয়েও আলোচনা করে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যখন থেকে পৃথিবী উন্নত হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে, শিল্প উন্নত হচ্ছে, প্রযুক্তির ব্যবহার হচ্ছে, সাথে সাথে এনার্জির ইউজের মাত্রাটাও কিন্তু একই সাথে সাথে বেড়ে চলেছে। আমরা লক্ষ্য করলাম যে পৃথিবীতে এনার্জিকে কেন্দ্র করে যুদ্ধ পরিচালিত হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে। মধ্যপ্রাচ্যে ইরাক, ইরান, কুয়েত এবং সিরিয়া, এই যে রাষ্ট্রগুলোতে বহমান যে যুদ্ধ পরিস্থিতি, লেবানন, সেখানে পেট্রোলিয়াম পদার্থকে কেন্দ্র করে একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজমান রয়েছে। আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে পেট্রোলিয়াম পদার্থকে কেন্দ্র করে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মদদ, ইন্ধন এবং তাদের যে ষড়যন্ত্র, সেটিও কিন্তু এই পেট্রোলিয়াম পদার্থের রাজনীতিকে কেন্দ্র করে। তাহলে কি বিষয়টি হচ্ছে, পৃথিবীতে 10টি দেশ রয়েছে, যে 10টি দেশ তেল সমৃদ্ধ 10টি দেশ রয়েছে। আবার পৃথিবীতে আরো দেশ রয়েছে যারা তেল সমৃদ্ধ, কিন্তু তাদের তেল তারা উত্তোলন করছে না। তারা অন্য দেশ থেকে তেল আমদানি করে নিজেদের দেশের তেলকে মজুদ রেখে, তাদের খনিতে মজুদ রেখে তারা অন্য দেশের তেলের প্রতি ভাগ বসাচ্ছে এবং অন্য দেশের অয়েল পলিটিক্সে তারা, পেট্রোলিয়াম পলিটিক্সে তারা ইনভলভ হচ্ছে। তার কারণ হচ্ছে পৃথিবীতে তেল সমৃদ্ধ যারা, তাদের এই তেলকে তারা যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে তারা নিয়ন্ত্রণ করবে, ক্যাপিটালিজমকে তারা নিয়ন্ত্রণ করবে এবং তারা সমৃদ্ধিকে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে। আর সেই কারণে পৃথিবীর এই যে বিবাদমান যে বিশৃঙ্খলা, অস্থিরতা, সেটিও কিন্তু রয়েছে। আমরা লক্ষ্য করে দেখি মধ্যপ্রাচ্য তেল সমৃদ্ধ রাষ্ট্র, সেখানে অ্যাগ্রোবেজ ইকোনমি ডেভেলপড হয়নি, সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেখানে ডেভেলপড হয়নি। শুধু সেখানে যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে সেখানে কিছু বাজার তৈরি হয়েছে, ইন্ডাস্ট্রি তৈরি হয়নি, কিন্তু সেখানে এই যে মার্কেট তৈরি হয়েছে এবং সেটি হচ্ছে তেলকে কেন্দ্র করে। তেলকে কেন্দ্র করে তারা মার্কেট এস্টাবলিশড করেছে এবং এই তেলের প্রতি যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার যে অবাধ চেষ্টা, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ রাশিয়া এবং উন্নত দেশগুলোর সর্বদাই সেদিকে মনোনিবেশ তারা করে এবং সবসময় তাদের একটা নিয়ন্ত্রণ রয়েছে। আরেকটি বিষয়, বৈদেশিক ঋণ এবং সাহায্য নিয়েও কিন্তু রাজনীতি হচ্ছে। বৈদেশিক ঋণ এবং সাহায্য নিয়ে কি রকমের রাজনীতি হচ্ছে? আমরা যারা উন্নয়নশীল দেশ কিংবা অনুন্নত পার্ট রয়েছে পৃথিবীতে, আমরা কিন্তু এককভাবে কোনো রাষ্ট্র সমৃদ্ধ নয়। পৃথিবীতে গোটা কয়েক দেশ রয়েছে, যদি বলি
মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, মার্কিন যুক্তরাজ্য, জার্মান, এরকম কয়েকটি দেশ রয়েছে যারা অর্থনৈতিকভাবে, জাপান অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। এই সমৃদ্ধ রাষ্ট্রগুলো যেটি চায় সেটি হচ্ছে তাদের অধীনস্থ একটি বলয় তৈরি করতে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধ পরিস্থিতি বিরাজমান ছিল। অর্থনীতিকে কেন্দ্র করে দুটি মতাদর্শ ভিত্তিক একটি বিভাজন ছিল। একটি ছিল একটি মেরু ছিল পুঁজিবাদী মেরু, আরেকটি ছিল সমাজতান্ত্রিক মেরু। এই যে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক মেরু সেটি আবার ভেঙে গেল 90-তে এসে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো। তারপরে আমরা লক্ষ্য করে দেখলাম প্রায় 2 দশক পর্যন্ত বহমান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য। সেই জায়গাটায়ও ধীরে ধীরে ফাটল তৈরি হওয়ার আশঙ্কা লক্ষ্য করা যায়। চীনকে কেন্দ্র করে একটি বলয় তৈরি হয়েছে। আমরা লক্ষ্য করে দেখি যে এই রাষ্ট্রগুলো, উন্নত রাষ্ট্রগুলো অপেক্ষাকৃত অনুন্নত দেশগুলোকে বিভিন্ন সময় আর্থিক সাহায্য সহযোগিতা করে থাকে এবং শর্ত সাপেক্ষে কিংবা শর্তহীনভাবে। সাধারণত বড় বড় প্রজেক্টগুলো যেগুলো গ্রহণ করা হয়, উন্নয়ন প্রজেক্ট, সেগুলোকে শর্ত দিয়ে দেওয়া হয় এই অর্থ কোথায় ব্যবহার করা হবে। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, জাহাজ নির্মাণের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। গবেষণায় লক্ষ্য করা যায় টেকসই যে উন্নয়ন, সেই টেকসই উন্নয়নের ক্ষেত্রে এই অর্থ ছাড় করার ক্ষেত্রে তাদের বড় বড় অর্থ ছাড়ের ক্ষেত্রে তাদের আগ্রহটি কম। জাহাজ নির্মাণের মতো পরিবেশ ক্ষতিকারক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়, সেখানে রয়েছে। বন উজাড় হয়ে যায়, পরিবেশ ক্ষতি হয়, সে জায়গায় তাদের অর্থের বিনিয়োগ রয়েছে, তারা সাহায্য করছে। বৈদেশিক ঋণ গ্রহণ করতে গেলে যে বিশাল আকৃতির শর্ত দিয়ে দেয়া হয়, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে, তাদের মনোনীত প্রতিনিধিরা তাদের পরিচালনা করবে। এবং ইভেন আমাদের মতো দেশগুলোতে যে তেল সমৃদ্ধ কিংবা গ্যাস সমৃদ্ধ, কয়লা সমৃদ্ধ আমাদের মতো ছোট ছোট যে মাইন রয়েছে, সেখানে যে উত্তোলন, সেই উত্তোলন ক্ষেত্রেও তাদের একটা সিংহভাগ তাদের দিতে হয়, সিংহভাগ তাদের অংশীদারিত্ব দিতে হয়। এই যে সিংহভাগ অংশীদারিত্ব দিতে হয়, এটিও তাদের একটি আন্তর্জাতিক শোষণের কৌশল। কাজেই বৈদেশিক ঋণ এবং সাহায্যের নামে আমরা আন্তর্জাতিক পর্যায়ে লক্ষ্য করে দেখি যে পরিবেশের জন্য ক্ষতিকারক হতে পারে এরকম পদক্ষেপগুলো তারা নিতে কিন্তু কুণ্ঠিত হয় না। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার মধ্য দিয়ে যে কথাগুলো আমরা তুলে এনেছি, কথাগুলো আমাদের রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে এবং আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্সকে প্রভাবিত করে। আমরা পরিবেশগত ব্যবস্থাপনাকে যদি যথার্থভাবে বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমাদের সামগ্রিক অর্থে আমাদের পরিবেশ রাজনীতি কিন্তু বিচ্যুত হবে। আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি সবকিছুই আমাদের নেতিবাচক একটি সূচকের দিকে ধাবিত হবে। আপাত দৃষ্টিতে উন্নয়ন কখনোই টেকসই হবে না যদি সেটা পরিবেশগত ব্যবস্থাপনা না হয়। তাহলে শেষ কথায় আমি আবার সামারিতে এই কথাটি বলতে চাই, পরিবেশগত ব্যবস্থাপনা হচ্ছে আজকের মানুষ, পরিবেশ, প্রযুক্তি এবং যে আধুনিক সময়, এর সাথে সামঞ্জস্য রেখে উন্নয়নের পথে এগিয়ে চলা, এবং সেই উন্নয়ন হবে পরিবেশকে প্রাধান্য দিয়ে সুশাসনকে বিনির্মাণ করা একটি লক্ষ্যকে অনিবার্যভাবে মেনে নিয়ে এবং সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে। তো শেষ করছি আজকের এই আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পঞ্চম পাঠে সবার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবার শুভকামনা করছি।